আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে পাকিস্তান খাবি খাচ্ছে সাউথ আফ্রিকার সাথে বললে তো আসলে ভুল হবে না, কারণ যেই জায়গা থেকে তারা যেই সিচুয়েশনে এসেছে সেটা তো আসলে একটু হতাশারই। অ্যাবসলিউটলি। এই মুহূর্তে পাকিস্তান যদিও লিডে আছে, 24 রানের লিড নিয়ে তারা 23 রানের লিড নিয়ে তারা দিনটা শেষ করেছে। 94 উইকেটে তাদের দিন শেষ করতে হয়েছে। দিনের শেষটাও আসলে হতাশারই, মানে সেখানে সাউথ আফ্রিকা লিড পায়, তারপর বাবর আজম যদিও এখনও ক্রিজে আছেন 49 রানে, এছাড়া মোটামুটি সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। ইমামুল হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ, সাউথ শাকিল 11 রান করে আউট হয়েছেন। মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম যে দুই এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনারের কথা আমরা আগের এপিসোডে বলছিলাম যে তারা ফিরে এসেও কিন্তু এখন অবধি তাদের প্রতিভার ঝলকটা দেখাতে পারেননি। সেখানে সিমন হার্মার তিনি আজকে 3টা উইকেট নিয়েছেন। এই যে রাওয়ালপিন্ডির উইকেটে পাকিস্তান কিন্তু বাংলাদেশের কাছেও হেরেছিল, তো সেই জায়গায় সেই দুঃস্মৃতিতে তাদের আবার তারা করে কিনা, মানে সেনুরান মুথুসামি 89 করেছেন, আগের ম্যাচে বোলিংও ভালো করেছেন। খেয়াল করে থাকেন পাকিস্তান 333 রানের জবাবে 230-এর ঘরে সম্ভবত সাউথ আফ্রিকার 8টা উইকেট তুলে নিয়েছিল। দ্যাট মিনস পাকিস্তান ভাবছিল তারা এই ম্যাচে সেকেন্ড ইনিংসে লিড নিয়ে ব্যাটিংয়ে নামতে পারবে, সেখানে এত বড় একটা লিড কনসিড করা। মুথুসামি সাথে নেমে 89 রানে অপরাজিত ছিলেন। এছাড়া রাবাদা সম্ভবত 70 রান করেছেন, খুব কম বলে 71, এবং শেষ 2 উইকেটে 170-80 রান জমা করেছে সাউথ আফ্রিকা রাবাদা এবং মুথুসামির কল্যাণে। আপনি যখন শেষ উইকেটে 98 রান কনসিড করবেন, আপনি জানেন আপনি লিড নিতে যাচ্ছেন, সেখানে সাউথ আফ্রিকা সমান করে ফেলেছে স্কোরটা, এরপরে লিড নিচ্ছে। ওই প্রতিটা রান কিন্তু ব্যাটসম্যানদের উপর একটা চাপ তৈরি করে। এখন কত রান? 23 রানের লিড, তার সব মিলিয়ে 71 রানের লিড সাউথ আফ্রিকা ফার্স্ট ইনিংসে নিয়েছে। ওই 71 তুলতেই কিন্তু পাকিস্তানের 4টা উইকেট চলে গিয়েছে, যেখানে তাদের 71 রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামার কথা, সেখানে যদি তারা এত পিছিয়ে থাকে সেখান থেকে কামব্যাক করাটা আসলে ডিফিকাল্ট। এবং এ ধরনের উইকেটে আমার কাছে মনে হয় পাকিস্তান এখান থেকেও ফাইট করতে পারে। 94 4 উইকেটে 23 রানের লিডটাকে যদি তারা 150-এর উপরে নিয়ে যেতে পারে, ইট উইল বি টাফ ফর সাউথ আফ্রিকা। তবে শুরুতেই উইকেটগুলো হারিয়ে ফেলেছে পাকিস্তান, এখন একটা কামব্যাক করার চেষ্টা করছে। অন্তত একটা ভালো পার্টনারশিপ তাদের প্রয়োজন ম্যাচটা জমাতে হলে, কারণ 4th ইনিংসে সাউথ আফ্রিকাকে ব্যাটিং করতে হবে। পাকিস্তান দলে 3জন জেনুইন স্পিনার আছেন। আব্বাস আফ্রিদি যিনি ফার্স্ট ইনিংসে 5 উইকেট নিয়েছেন, এছাড়া নোমান সাজিদ, তারা তো ফার্স্ট ম্যাচে জয়ের মূল কারিগর। 3 স্পিনারের এগেনস্টে রানটাকে 150 নিয়ে যেতে পারলে লিডটাকে পাকিস্তানের সেক্ষেত্রে কাজটা করতে। এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, মানে এই নোমান আলী খান, আফ্রিদি, আব্বাস আফ্রিদি, তো এরা ইনফ্যাক্ট আসিফ আফ্রিদি, তো এরা যে এই যে ধরুন 35-এর পরে তাদের ডেবিউ হচ্ছে, 38 বছর বয়সে তার ডেবিউতে তিনি 5 ইয়ার পেলেন। আমাদের দেশে কখনো এরকম সিনারিও দেখা যায়নি। মানে তানভীর ইসলামের ডেবিউ হলো গত বছর এই কয়েক মাস আগে, তো তারও 27-28 বছর বয়স, সেটাকে আমরা বলছি যে অনেক লেট ডেবিউ। তো এই ব্যাপারটা পাকিস্তান কনসিস্টেন্টলি করে আসছে গেল কয়েক বছর ধরে, বাংলাদেশে কেন কখনো এরকম এমন কিছু দেখা যায়? আমার কাছে পার্সোনালি নোমান বা সাজিদের কাউকে বা আব্বাস আফ্রিদি তাদের কাউকেই খুব কোয়ালিটি স্পিনার মনে হয় না। সরি টু সে, তাদের বয়স যেই পর্যায়ে গেছে সেটার কারণে বলছি না। পাকিস্তান তাদের কাউকেই বিদেশের মাটিতে খেলায় না। ইটস বিকজ পাকিস্তানের মাটিতে যখন একেবারে স্পিনিং উইকেটে খেলা হয় তখনই তারা আসলে পারফর্ম করেন। ইয়াসির শাহর পরে পাকিস্তান ওই মাপের কোনো স্পিনার টেস্ট আয়নাতে খুঁজে পায়নি। আপনি শাদাব খানের কথা বলুন বা ইমাদ ওয়াসিমের কথা বলুন, স্পিন ডিপার্টমেন্টে এখন আবরারের কথা বলুন বা সুফিয়ান মুকিমের কথা বলুন, যাদের উপর স্পটলাইট থাকে সবাই ওয়ানডে বা টি20 স্পেশালিস্ট। ওয়ানডেতে টি20তে উইকেট নেয় এবং টেস্টে উইকেট নেওয়ার মধ্যে পার্থক্য আছে। পাকিস্তানের ওই জায়গায় বড় একটা ল্যাকিংস আছে এবং সে কারণেই অন্য কোনো অপশন খুঁজে না পেয়েই তারা নোমান বা সাজিদদের কাছে গেছে, কারণ তাদের হাতে আর অপশন ছিল না। তারা পেস ট্র্যাক বানিয়ে খেলার চেষ্টা করেছে, বিকজ দে হ্যাভ আ লট অফ পেসার্স, নাসিম, শাহিন বা হারিস, যার কথাই আপনি বলুন না কেন। পাকিস্তানের পেস ডিপার্টমেন্টটা এখনও শক্ত, কিন্তু পেস ডিপার্টমেন্ট শক্ত হওয়ার পরও পেস অ্যাটাক দিয়ে তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে পারেনি। এরপর থেকেই তারা এই জায়গায় বদল এনেছে, তারা আবার স্পিন নির্ভর উইকেটে ফিরে গেছে এবং সেটা তাদেরকে ফল এনে দিচ্ছে দেখি তারা ওই জায়গায়। আরেকটা ব্যাপার এখানে কি ফ্যাক্টর হিসেবে কাজ করছে কিনা, পাকিস্তানের এই প্লেয়ারগুলো তো ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন গত 18-20 বছর ধরে, তো সেটাও কি একটা ব্যাপার কিনা যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা তাদের প্রমিনেন্ট
প্রমিনেন্ট বলেই তারা সেই আস্থাটা রাখতে পারছে। আমরা যেমন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেরকম ভরসাটা রাখতে পারি না। পাকিস্তানের ফার্স্ট ক্লাস ক্রিকেটও আপনার খুব যে ইমপ্রুভ, অ্যাটলিস্ট বাংলাদেশের চেয়ে অনেকাংশে এগিয়ে, এখানে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে এনসিএলে আমরা লঙ্গার ফর্মেটে যে ক্রিকেটটা খেলি সেটা আসলে পিকনিক মোডেই খেলা হয়। এ নিয়ে অনেক কথা হয়েছে, ক্রিকেটাররা মানতে রাজি না হলেও এটাই বাস্তবতা। সেখানে কতটুকু গুরুত্ব দিয়ে সব ক্রিকেটাররা খেলেন আর ডিপিএল বা বিপিএল কিভাবে খেলেন সেটা নিয়ে আসলে প্রশ্ন আছে। এবং ওই টেস্ট ক্রিকেটটা পিছিয়ে যাওয়া তো এটাও একটা কারণ যে নতুন ক্রিকেটাররা যখন উঠে আসেন তখন তারা কোন ফরম্যাটটাকে পছন্দ করে উঠে আসেন, কোন ফরম্যাটটা খেলতে চান, কোন ফরম্যাটে থাকতে চান, কোন ফরম্যাটে থাকলে স্পটলাইটটা বেশি পড়বে, সেগুলো নিয়েই আসলে তারা কাজ করেন। তো ওই জায়গায় টেস্ট ক্রিকেট অনেকখানি পিছিয়ে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.